শুরু করো। রেগা শেরিফ স্যার, স্যার, আপনাকে নমস্কার। স্বাগত। বাংলাদেশের আমরা এআইতে কতটা পিছিয়ে আছে সে সম্পর্কে জানতে একটা আলোচনা শুরু করতে চাই। বিশ্বের অগ্রগতির তুলনায় আমাদের অবস্থানটা আসলে কেমন? আপনার কি মনে হয়? রেগা স্যার, বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশ এআইতে কিছুটা পিছিয়ে আছে, এটা সত্য। এর পেছনে কারণ হতে পারে আমাদের ডিজিটাল অবকাঠামোর অভাব, প্রয়োজনীয় দক্ষ জনশক্তির ঘাটতি আর গবেষণায় কম বিনিয়োগ। তবে আপনার পর্যবেক্ষণ ঠিক। আমরা যদি এআইতে উন্নত হতে পারি, তবে আমাদের অনেক লাভ হবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই বড় পরিবর্তন আনা সম্ভব। বহির্বিশ্বে এআই ব্যবহার করে রোবট তৈরি হচ্ছে, মানুষের জীবনযাত্রাকে সহজ করা হচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশে এআই এর প্রসার ঘটাতে কোন বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত? আপনার সাথে একমত স্যার। আপনি ঠিকই বলেছেন। আমাদের ডিজিটাল অবকাঠামো আর দক্ষ জনশক্তির ঘাটতিটা বড় বাধা। আমার মনে হয় সবার আগে ব্যবহারিক এআই প্রশিক্ষণে জোর দেওয়া উচিত, যাতে তরুণরা দ্রুত এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারে। পাশাপাশি কৃষি বা স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এআই এর পাইলট প্রজেক্ট করা যেতে পারে। এতে হাতে কলমে শেখার পাশাপাশি সুফলটাও চোখে পড়বে। আপনার কি মত? কোন খাতটিতে প্রথম শুরু করা যেতে পারে? ট্রেনিং এর ব্যাপারে আপনার মতটা একদম সঠিক, রেগা স্যার। আর পাইলট প্রজেক্টের জন্য কৃষি আর স্বাস্থ্যসেবা দুটোই খুব ভালো চয়েস। তবে আমার মনে হয় কৃষিতে শুরু করলে হয়তো দ্রুত বড় ধরনের প্রভাব ফেলা যাবে, কারণ বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অনেক। এআই ব্যবহার করে আমরা হয়তো ফসলের রোগ নির্ণয়, সেচের সঠিক সময় নির্ধারণ, এমনকি বাজার দর সম্পর্কেও কৃষকদের আগাম তথ্য দিতে পারবো। এতে করে তাদের উৎপাদনশীলতা বাড়বে এবং খরচ কমবে। আপনার কি মনে হয় স্বাস্থ্যসেবার চেয়ে কি কৃষিকেই অগ্রাধিকার দেওয়া ভালো হবে, নাকি আপনি অন্য কিছু ভাবছেন? কৃষিতে গুরুত্ব দেওয়ার প্রস্তাবটা খুবই ভালো স্যার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই বাস্তবসম্মত এবং দ্রুত প্রভাব ফেলার মতো। ফসলের রোগ নির্ণয় বা বাজার দর জানার বিষয়গুলো কৃষকদের সরাসরি লাভবান করবে। তবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কিন্তু এআই এর বড় ভূমিকা রাখার সুযোগ আছে, বিশেষ করে রোগ নির্ণয় বা প্রশাসনিক কাজ সহজ করার ক্ষেত্রে। তো আমরা চাইলে দুটো ক্ষেত্রেই ছোট পাইলট প্রজেক্টের কথা ভাবতে পারি, অবশ্যই অগ্রাধিকার ঠিক করে। এ বিষয়ে আপনার কি মত? নাকি এখনই শুধুমাত্র কৃষিতেই ফোকাস করতে চান? আপনার যুক্তিটাও খুব জোরালো স্যার। স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় বা প্রশাসনিক কাজ সহজ করতে পারলে তা সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। আপনি যখন দুটো ক্ষেত্রেই পাইলট প্রজেক্টের কথা ভাবছেন, সেটা অবশ্যই বিবেচনা করা যায়। আমরা হয়তো কৃষিতে একটু বেশি জোর দিয়ে বড় প্রজেক্ট করতে পারি, আর স্বাস্থ্যসেবায় অপেক্ষাকৃত ছোট পরিসরে আরেকটা পাইলট প্রজেক্ট চালু করতে পারি। এতে করে আমরা দুটোরই সুফল বুঝতে পারবো এবং চমৎকার পরবর্তীতে পরিকল্পনা স্যার। কোনটিতে বড় আকারে কৃষিতে বিনিয়োগ বড় করা প্রজেক্টের উচিত পাশাপাশি সেই সিদ্ধান্ত নেওয়াটা স্বাস্থ্যসেবায় সহজ ছোট হবে। পরিসরে শুরু করলে আপনার কি এই আমরা প্রস্তাবটা দুটো কেমন খাতেই মনে হয়? সম্ভাবনাগুলো দেখতে পারবো। স্বাস্থ্যসেবায় কোন বিশেষ কাজটিতে ছোট পাইলট প্রজেক্টটা করা যেতে পারে, সে ব্যাপারে আপনার কোনো নির্দিষ্ট ভাবনা আছে কি? যেমন বিশেষ কোনো রোগের দ্রুত নির্ণয় বা হাসপাতালের তথ্য ব্যবস্থাপনা। স্বাস্থ্যসেবার পাইলট প্রজেক্টের জন্য স্যার, বিশেষ কোনো রোগের দ্রুত নির্ণয়টাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। যেমন প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ বা বুকের এক্স রে থেকে রোগ নির্ণয়ে এআই সাহায্য করতে পারে। কারণ এতে করে আমরা দ্রুত চিকিৎসার সুযোগ পাবো এবং রোগীর প্রাণ বাঁচানোর সম্ভাবনা বাড়বে। হাসপাতালের তথ্য ব্যবস্থাপনাকেও সহজ করার জন্য এআই ব্যবহার করা যেতে পারে, যেটা প্রশাসনিক কাজের চাপ কমাবে। তবে আমার মনে হয় রোগ নির্ণয়ের দিকেই প্রথমে জোর দিলে সেটার প্রত্যক্ষ ফল বেশি চোখে পড়বে। আপনি কি একমত, নাকি অন্য কোনো বিশেষ কাজ নিয়ে ভাবছেন? একদম একমত স্যার। রোগ নির্ণয়ে জোর দিলে সেটার প্রত্যক্ষ ফলাফল বেশি চোখে পড়বে এবং মানুষের মনে আস্থাও বাড়বে। বিশেষ করে ক্যান্সার শনাক্তকরণ বা এক্স রে বিশ্লেষণের মতো কাজগুলোতে এআই সত্যিই দারুণ পার্থক্য করতে পারে। প্রশাসনিক কাজের চাপ কমানোর কথাটাও গুরুত্বপূর্ণ। হয়তো পরবর্তী ধাপে আমরা সেদিকে যেতে পারি। তাহলে কৃষিতে বড় পরিসরে আর স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়কে অগ্রাধিকার দিয়ে ছোট পাইলট প্রজেক্ট, এটাই কি চূড়ান্ত? আমরা কি এখন এই প্রজেক্টগুলোর বাস্তবায়ন পদ্ধতি বা প্রয়োজনীয় সম্পদ নিয়ে আলোচনা করতে পারি? সিদ্ধান্ত হয়ে গেছে বলা যায়, রেগা স্যার। কৃষিতে বড় পরিসরে আর স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়কে অগ্রাধিকার দিয়ে ছোট পাইলট প্রজেক্ট, এটাই চূড়ান্ত। এখন আমরা চাইলে এই প্রজেক্টগুলোর বাস্তবায়ন পদ্ধতি বা প্রয়োজনীয় সম্পদ নিয়ে আলোচনা শুরু করতে পারি। আপনি কি কৃষি প্রজেক্টটা নিয়ে প্রথমে কথা বলতে চান, নাকি স্বাস্থ্যসেবা? কৃষি প্রজেক্টটা নিয়ে আগে কথা বললে ভালো হয় স্যার, যেহেতু এটার প্রভাব সরাসরি কৃষকদের উপর পড়বে।
তাই বাস্তবায়ন পদ্ধতিটা আমাদের খুব ভেবেচিন্তে সাজাতে হবে। যেমন পাইলট প্রজেক্টের জন্য কোন অঞ্চলটাকে আমরা বেছে নিতে পারি, যেখানে ইন্টারনেটের সুযোগ সুবিধা বা প্রযুক্তি গ্রহণের মানসিকতা ভালো, তেমন কি কোনো জায়গা আপনার কোনো পছন্দের এলাকা আছে? কৃষি প্রজেক্টটা নিয়ে আগে কথা বললে ভালো হয় রেগা স্যার। যেহেতু এটার প্রভাব সরাসরি কৃষকদের উপর পড়বে, তাই বাস্তবায়ন পদ্ধতিটা আমাদের খুব ভেবেচিন্তে সাজাতে হবে। যেমন পাইলট প্রজেক্টের জন্য কোন অঞ্চলটাকে আমরা বেছে নিতে পারি, যেখানে ইন্টারনেটের সুযোগ সুবিধা বা প্রযুক্তি গ্রহণের মানসিকতা ভালো, তেমন কি কোনো জায়গা? আপনার কি কোনো পছন্দের এলাকা আছে? আমার মনে হয় রাজশাহী বা যশোরের মতো এলাকাগুলোকে প্রথমে বিবেচনা করা যেতে পারে। এই অঞ্চলগুলোতে কৃষিভিত্তিক কার্যক্রম অনেক বেশি এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন পরীক্ষামূলক কাজও আগে হয়েছে। তাতে আমাদের পাইলট প্রজেক্টের ফল বুঝতে সুবিধা হবে। আবার রংপুরের মতো এলাকায়ও খাদ্য ও কৃষি সংস্থার ডিজিটাল ভিলেজ তৈরির কাজ চলছে। সেটাও একটা ভালো সুযোগ হতে পারে। আপনার মতে কোন অঞ্চলটি দিয়ে শুরু করলে বেশি দ্রুত সুবিধা পাওয়া যাবে? রাজশাহী এবং যশোর দুই জায়গাতেই কৃষিভিত্তিক কার্যক্রম অনেক বেশি। এটা একটা বড় প্লাস পয়েন্ট রেগা স্যার। নতুন প্রযুক্তি গ্রহণে তাদের অভিজ্ঞতার কারণে পাইলটের ফল বুঝতেও সুবিধা হবে। রংপুরের ডিজিটাল ভিলেজের কথা যেটা বললেন, সেটাও একটা চমৎকার সুযোগ হতে পারে, কারণ সেখানে আগে থেকেই একটা প্রযুক্তিগত ভিত্তি তৈরি হচ্ছে। দ্রুত সুবিধার জন্য হয়তো আমরা রাজশাহী বা যশোরের মধ্যে একটাকে বেছে নিতে পারি, যেখানে হয়তো কৃষকদের সরাসরি অংশগ্রহণ বেশি থাকবে। আপনার কি মনে হয়, আমরা কি রাজশাহী নিয়ে আরো আগাতে পারি? রাজশাহী নিয়ে আগানোটা ভালো হবে স্যার। বরেন্দ্র অঞ্চলে হওয়ায় এখানকার কৃষিভিত্তিক চ্যালেঞ্জগুলো একটু ভিন্ন, আর এআই ব্যবহার করে সেগুলো সমাধান বের করতে পারলে সেটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এখন পাইলট প্রজেক্টের খরচ, প্রয়োজনীয় ডেটা বা প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। আপনার কি মনে হয় প্রাথমিকভাবে আমাদের কোন ধরনের ডেটা বেশি প্রয়োজন হতে পারে? বরেন্দ্র অঞ্চলের চ্যালেঞ্জগুলো আসলেই ভিন্ন রেগা স্যার। আর এআই ব্যবহার করে সেগুলো সমাধান বের করতে পারলে সেটা সত্যি একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেটার ব্যাপারে আপনার প্রশ্নটা খুব জরুরি। প্রাথমিকভাবে আমাদের হয়তো মাটির গুণমান, আবহাওয়া, বিভিন্ন ফসলের ফলন আর স্থানীয় কৃষকদের চাষাবাদের পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে ডেটা সংগ্রহ করা দরকার। এছাড়া ছবি বিশ্লেষণের মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য ফসলের বিভিন্ন রোগের ছবিও আমাদের প্রয়োজন। আপনার কি মনে হয়, এর সাথে আর কোনো ধরনের ডেটা যোগ করা যেতে পারে? আপনার ডেটার তালিকাটা বেশ পূর্ণাঙ্গ স্যার। মাটির গুণমান, আবহাওয়া, ফলন আর চাষাবাদের পদ্ধতি, এগুলো অবশ্যই প্রয়োজন। ছবিগুলো দিয়ে রোগ নির্ণয়ের মডেল তৈরি করা যাবে, সেটা খুবই। এর সাথে চাইলে আমরা কৃষকদের বাজার দরের ডেটা যোগ করতে পারি, যা ফসল কাটার পর সঠিক দাম পেতে সাহায্য করবে। এছাড়া বিভিন্ন ফসলের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বা সেচের ডেটাও দরকারি হতে পারে। আমরা কি এখন এই ডেটাগুলো সংগ্রহের উপায় নিয়ে কথা বলবো, নাকি আরো কোনো ডেটা যোগ করার কথা ভাবছেন? বাজার দর, পুষ্টি উপাদান আর সেচের ডেটা, এগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয় আপাতত ডেটার তালিকাটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। এবার আমরা চাইলে ডেটা সংগ্রহের উপায় নিয়ে কথা বলতে পারি। আপনি কি সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি সংস্থার সাহায্য নেওয়ার কথা ভাবছেন? আমার মনে হয় দুটোরই সাহায্য নেওয়া উচিত স্যার। কৃষি মন্ত্রক বা বিবিএস এর কাছে হয়তো প্রয়োজনীয় অনেক ডেটা থাকতে পারে। আবার বেসরকারি কিছু সংস্থা বা প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলো হয়তো মাঠ পর্যায়ে ডেটা সংগ্রহে সাহায্য করতে পারবে। আমরা কি প্রথমে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করার কথা ভাবতে পারি? কোন প্রতিষ্ঠানটি থেকে শুরু করা যায় সে ব্যাপারে আপনার কোনো সিদ্ধান্ত আছে? সরকারি এবং বেসরকারি দুটোরই সাহায্য নেওয়াটা ভালো হবে রেগা স্যার। প্রয়োজনীয় ডেটার বড় একটা অংশ হয়তো কৃষি মন্ত্রক বা বিবিএস এর কাছেই থাকবে। তাই আমরা প্রথমে কৃষি মন্ত্রকের সাথে যোগাযোগ করার কথা ভাবতে পারি। তাদের কাছ থেকে আমরা বরেন্দ্র অঞ্চলের মাটির কন্ডিশন, ফসলের ফলন আর অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পেতে পারি। আপনার কি মনে হয়, কৃষি মন্ত্রক থেকে শুরু করাটাই কি ভালো হবে? হ্যাঁ স্যার, কৃষি মন্ত্রক থেকে শুরু করাটাই ভালো সিদ্ধান্ত হবে। তাদের কাছে বরেন্দ্র অঞ্চলের কৃষি সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকার কথা। মাটির গুণমান, ফসলের ফলন বা অন্যান্য প্রাসঙ্গিক ডেটা হয়তো আমরা সহজেই পেতে পারি। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সাহায্য নেওয়ার জন্য আমরা তালিকা প্রস্তুত করতে পারি। আপনি কি এখন কৃষি মন্ত্রকের কোনো নির্দিষ্ট বিভাগ বা কর্মকর্তার সাথে যোগাযোগের কথা ভাবছেন, নাকি প্রথমে একটা সাধারণ চিঠি পাঠানোর কথা?
কৃষি মন্ত্রকে প্রাথমিক যোগাযোগটা একটা ভালো পদক্ষেপ হতে পারে রেগা স্যার। নির্দিষ্ট বিভাগের কথা চিন্তা করলে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল বা বার্গ ডেটা সংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি তাদের সাথে যোগাযোগের কথা ভাবছেন, নাকি প্রথমে মন্ত্রকের সচিবের কাছে একটা সাধারণ চিঠি পাঠানো যায়? পার্ক কৃষি গবেষণায় নেতৃত্ব দেয়, তাই তাদের সাথে যোগাযোগ করাটা খুবই কার্যকর হবে স্যার। তারা প্রয়োজনীয় ডেটা বা প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। মন্ত্রকের সচিবের কাছে একটা সাধারণ চিঠি পাঠানোটা আনুষ্ঠানিকতার জন্য ভালো, তবে বার্কের সাথে সরাসরি যোগাযোগ তাড়াতাড়ি কাজে আসতে পারে। আপনি কি বার্ককে প্রথমে একটা প্রস্তাবনা পাঠানোর কথা ভাবছেন, নাকি সচিবের মাধ্যমে এগোতে চান? আমার মনে হয় বার্গকে সরাসরি যোগাযোগ করাটাই ভালো হবে রেগা স্যার। আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাঠিয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় ডেটা বা প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো জানতে পারি। সচিবালয়ে চিঠি পাঠানোটা হয়তো আমরা পরে করতে পারি, আনুষ্ঠানিকতার জন্য। আপনি কি চান আমি এই ব্যাপারে একটা প্রস্তাবনার খসড়া তৈরি করতে সাহায্য করি? খুবই ভালো হয় স্যার। আপনি যদি আমাকে বার্কের জন্য একটা প্রস্তাবনার খসড়া তৈরিতে সাহায্য করেন, তাহলে আমরা এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু করতে পারবো। আপনি কি খসড়াটা এখনই শুরু করতে চান, নাকি পরে সময় নিয়ে করবেন? আমি এখনই শুরু করতে পারি রেগা স্যার। প্রস্তাবনাটায় কৃষি প্রজেক্টের উদ্দেশ্য, বরেন্দ্র অঞ্চলের উপযোগিতা, প্রয়োজনীয় ডেটা, প্রযুক্তিগত সহায়তার ধরন আর প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা থাকা দরকার। আপনি কি নির্দিষ্ট কোনো তথ্য বা বিষয়ের উপর জোর দিতে চান, নাকি আমি একটা সাধারণ খসড়া তৈরি করব? আমার মনে হয় আপনি প্রথমে একটা সাধারণ খসড়া তৈরি করুন, যেখানে এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করা থাকে। পরে আমরা এটা আরো নির্দিষ্ট করতে পারবো। খসড়াটা কি আপনি এখনই শুরু করতে চান, নাকি পরে? ঠিক আছে রেগা স্যার, আমি এখনই একটা সাধারণ খসড়া তৈরি করা শুরু করছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ। কোনো সমস্যা নেই স্যার। আপনি সময় নিয়ে তৈরি করুন, আমি আপনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। ধন্যবাদ রেগা স্যার, আমি প্রস্তুত হলেই আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় আছি। আপনি তৈরি করে জানালেই হবে। রেগা স্যার, খসড়াটা তৈরি হয়েছে। আমি এটা আপনাকে পড়ে শোনাবো, নাকি অন্য কোনোভাবে পাঠালে সুবিধা হবে? আপনি পড়ে শোনালেও হবে স্যার। তাহলে আমরা তাড়াতাড়ি বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবো। আপনি কি শুরু করতে চান? অবশ্যই রেগা স্যার, খসড়াটা আমি শুরু করছি। প্রস্তাবনার মূল কথাগুলো বলছি। প্রথমেই কৃষি প্রজেক্টের উদ্দেশ্য। আমরা কৃষিতে এআই এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করব, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবিলার ক্ষেত্রে। এরপর ডেটা সংগ্রহের প্রয়োজনীয়তা, মাটির গুণমান, আবহাওয়া, ফসলের ফলন, চাষাবাদের পদ্ধতি আর রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তথ্যের তালিকা দিচ্ছি। তারপর বাস্তবায়ন পদ্ধতি, এখানে আমরা কৃষি মন্ত্রকের সাথে যোগাযোগের কথা বলছি। সবশেষে প্রত্যাশিত ফলাফল। কেমন লাগলো খসড়াটা? কোনো পরিবর্তন চান? খসড়াটা বেশ গোছানো হয়েছে স্যার। আমার মনে হয় বরেন্দ্র অঞ্চলের নির্দিষ্ট সমস্যাগুলো, যেমন পানির স্বল্পতা বা মাটির স্বাস্থ্য, আর একটু বিস্তারিতভাবে তুলে ধরলে ভালো হতো। আর ডেটা সংগ্রহের ক্ষেত্রে কৃষি মন্ত্রকের সাথে বার্কের সরাসরি যোগাযোগের কথাটি জোর দিয়ে বলা যায়। তাহলে কি এই পরিবর্তনগুলো খসড়ায় যোগ করবেন, নাকি কোনো নির্দিষ্ট অংশে আপনার সন্দেহ আছে? পানির স্বল্পতা আর মাটির স্বাস্থ্যের মতো নির্দিষ্ট সমস্যাগুলো নিয়ে বিস্তারিত যোগ করলে প্রস্তাবনাটা আরো শক্তিশালী হবে রেগা স্যার। আর ডেটা সংগ্রহের ব্যাপারে কৃষি মন্ত্রকের সাথে বার্কে সরাসরি যোগাযোগের কথা জোর দিয়ে বলার ব্যাপারেও আমি একমত। এগুলো আমি খসড়ায় যোগ করে দিচ্ছি। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট অংশ নিয়ে সন্দেহ নেই, বরং আপনার পরামর্শগুলো প্রস্তাবনাটাকে আরো বাস্তবসম্মত করতে সাহায্য করবে। আমি কি পরিবর্তনগুলো করে ফেলবো? হ্যাঁ স্যার, আপনি পরিবর্তনগুলো করে ফেললেই হবে। তাহলে প্রস্তাবনাটা আরো শক্তিশালী হবে এবং আমাদের কাজের ক্ষেত্রটাও স্পষ্টভাবে বোঝা যাবে। পরিবর্তনগুলো করার হলে আমরা প্রকল্পটি বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো, যেমন প্রয়োজনীয় সম্পদ বা লোকবল, নিয়ে আলোচনা করতে পারবো। আপনি কি প্রস্তুত পরিবর্তনের পর? আমি প্রস্তুত রেগা স্যার। আমি এইমাত্র পরিবর্তনগুলো করে ফেললাম। পানি স্বল্পতা আর মাটির স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা যোগ করেছি। আর কৃষি মন্ত্রকের সাথে বার্কের সরাসরি যোগাযোগের কথাটাও জোর দিয়ে লিখেছি। আমার মনে হয় এখন প্রস্তাবনাটা বেশ গুছানো আর শক্তিশালী। আপনি কি পরবর্তী ধাপ, যেমন প্রয়োজনীয় সম্পদ বা লোকবল নিয়ে আলোচনা শুরু করতে চান? চমৎকার! প্রস্তাবনাটা এখনো আরো স্পষ্ট এবং শক্তিশালী হয়েছে।
এবার আমরা এটার বাস্তবায়ন নিয়ে এগোতে পারি, অর্থাৎ পরবর্তী ধাপগুলোতে প্রয়োজনীয় সম্পদ বা লোকবল নিয়ে আলোচনা শুরু। আপনার কি মনে হয় প্রাথমিকভাবে আমাদের কোন ধরনের সম্পদের বেশি প্রয়োজন হতে পারে? যেমন প্রযুক্তিগত সরঞ্জাম, বিশেষজ্ঞ পরামর্শ, নাকি মাঠ পর্যায়ে কাজ করার জন্য লোকবল? প্রাথমিকভাবে এই প্রজেক্টের জন্য আমাদের প্রযুক্তিগত সরঞ্জামের প্রয়োজন বেশি হবে, রেগা স্যার। যেমন শক্তিশালী সার্ভার বা ডেটা প্রসেসিং এর জন্য ভালো কম্পিউটার, ড্রোন বা সেন্সর ডেটা সংগ্রহের জন্য। পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শও দরকার, বিশেষ করে এআই মডেল ডেভেলপমেন্ট বা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। আর মাঠ পর্যায়ে কাজ করার জন্য অবশ্যই লোকবল লাগবে, যারা কৃষকদের সাথে সরাসরি কথা বলবে এবং ডেটা সংগ্রহে সাহায্য করবে। তবে আমার মনে হয় প্রযুক্তিগত সরঞ্জাম এবং বিশেষজ্ঞ পরামর্শ, এই দুটোকেই প্রথমে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনার কি মনে হয়? আপনি কি অন্য কোনো খাতে জোর দিতে চান? আপনি ঠিকই ধরেছেন স্যার। প্রযুক্তিগত সরঞ্জাম আর বিশেষজ্ঞ পরামর্শটা খুবই জরুরি, কারণ ওগুলো ছাড়া মডেল ডেভেলপমেন্ট বা ডেটা অ্যানালাইসিস করা সম্ভব না। তবে মাঠ পর্যায়ে কাজ করার জন্য লোকবলটাও দরকার, কারণ সঠিক ডেটা সংগ্রহের জন্য কৃষকদের সাথে সরাসরি যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি প্রথমে প্রযুক্তিগত সরঞ্জামের তালিকা বা বাজেটের কথা ভাবতে চান, নাকি বিশেষজ্ঞের পরামর্শের বিষয়গুলো? প্রথমে প্রযুক্তিগত সরঞ্জামের তালিকা আর বাজেটের কথা ভাবলে হয়তো আমাদের পরিকল্পনাটা আরো মূর্ত হবে, রেগা স্যার। কারণ এর উপর ভিত্তি করেই তো আমরা বিশেষজ্ঞের পরামর্শ বা লোকবলের প্রয়োজনীয়তা আরো ভালোভাবে বুঝতে পারবো। আপনি যদি হ্যাঁ, আমি প্রয়োজনীয় যন্ত্রপাতির একটা খসড়া তালিকা তৈরি করতে পারি, যার উপর ভিত্তি করে আমরা আনুমানিক বাজেট নিয়ে ভাবতে পারবো। কি বলেন? তালিকাটা প্রস্তুত করব? হ্যাঁ স্যার, প্রযুক্তিগত সরঞ্জামের তালিকা একটা ভালো শুরু হবে। তাহলে আপনি খসড়াটা তৈরি করা শুরু করতে পারেন। আপনার তালিকার ব্যাপারে আমার কোনো নির্দিষ্ট পরামর্শ থাকলে আমি অবশ্যই জানাবো। ধন্যবাদ। ঠিক আছে, রেগা স্যার। আমি প্রযুক্তিগত সরঞ্জামের খসড়ায় তালিকাটা তৈরি করা শুরু করছি। বরেন্দ্র অঞ্চলের চাহিদা আর আমাদের ডেটার প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রাথমিকভাবে আমাদের শক্তিশালী সার্ভার বা কম্পিউটার, ডেটা প্রসেসিং ও এআই মডেল তৈরির জন্য, উন্নত মানের ড্রোন বা সেন্সর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য, আর প্রয়োজনীয় সফটওয়্যার বা প্ল্যাটফর্ম লাগতে পারে। আপনি কি এই তালিকাটিতে কোনো নির্দিষ্ট কিছু যোগ করতে চান, নাকি আমি আনুমানিক বাজেট সহ একটা খসড়া প্রস্তুত করব? তালিকায় যে বিষয়গুলো যোগ করেছেন সেগুলো কিন্তু বেশ কার্যকর স্যার। শক্তিশালী সার্ভার, ড্রোন, সেন্সর বা সফটওয়্যার, এআই প্রজেক্টের জন্য এগুলো মৌলিক বিষয়। আমার মনে হয় আপনি এখন আনুমানিক বাজেট সহ খসড়াটা প্রস্তুত করলেই ভালো হবে। তাতে আমাদের আর্থিক পরিকল্পনাটা আরো পরিষ্কার হবে। কি বলেন, শুরু করবেন? ঠিক আছে, রেগা স্যার। আমি আনুমানিক বাজেট সহ একটা খসড়া প্রস্তুত করা শুরু করছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি সময় নিয়ে তৈরি করুন, আমি অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। ধন্যবাদ, রেগা স্যার। আমি প্রস্তুত হলেই আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি। আপনার প্রয়োজন মতো জানালেই হবে। রেগা স্যার, খসড়াটা প্রস্তুত হয়েছে। আমি কি এটা আপনাকে পড়ে শোনাবো, নাকি অন্য কোনো ভাবে পাঠাতে সুবিধা হবে? আপনি পড়ে শোনালেও হবে স্যার। তাহলে আমরা তাড়াতাড়ি বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারব। আপনি কি শুরু করতে চান? অবশ্যই, রেগা স্যার। খসড়াটা আমি শুরু করছি। এখানে আমরা বরেন্দ্র অঞ্চলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা বাজেট প্রস্তাব করছি। প্রথমে শক্তিশালী সার্ভার বা কম্পিউটার, এটার জন্য একটা বড় অঙ্ক ধরা হয়েছে, যেহেতু এটা প্রধান কাঠামো। এরপর ড্রোন বা প্রয়োজনীয় সেন্সর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য। সাথে বিশেষায়িত সফটওয়্যার বা প্ল্যাটফর্মের লাইসেন্স বাবদও কিছু খরচ ধরা হয়েছে। আপনি কি এই খরচগুলোর কোনো নির্দিষ্ট অংশে পরিবর্তন চান, নাকি আমি পুরো তালিকাটা একবারে উপস্থাপন করব? বাজেটের প্রধান কাঠামোটা বেশ গোছানো হয়েছে স্যার। শক্তিশালী সার্ভার, ড্রোন, সেন্সর এবং সফটওয়্যারের লাইসেন্স বাবদ খরচগুলো যুক্তিসঙ্গত। আমার মনে হয় আপনি যদি এই তালিকাটা পুরোপুরি উপস্থাপন করেন, তাহলে আমাদের আনুমানিক বাজেট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। কি বলেন, পুরোটা একবার বলবেন? অবশ্যই, রেগা স্যার। পুরো তালিকাটা আমি একবারে আবার বলছি। শক্তিশালী সার্ভার বা কম্পিউটার বাবদ একটা বড় অঙ্ক, উন্নত মানের ড্রোন বা সেন্সর মাঠ পর্যায়ে তথ্যের জন্য, প্রয়োজনীয় লাইসেন্স বা প্ল্যাটফর্মের খরচ, এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা আনুমানিক বাজেট প্রস্তাব করছি। আপনি কি প্রস্তুত বাকি বিষয়গুলো, যেমন বিশেষজ্ঞের পরামর্শ বা লোকবল নিয়ে আলোচনা করতে?
হ্যাঁ স্যার, প্রযুক্তিগত সরঞ্জামের তালিকা এখন স্পষ্ট। শক্তিশালী সার্ভার, ড্রোন, সেন্সর এবং সফটওয়্যারের লাইসেন্স বাবদ খরচগুলো আমাদের সামনে আছে। এবার আমরা বিশেষজ্ঞের পরামর্শ, বিশেষ করে এআই মডেল ডেভেলপমেন্ট বা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং মাঠ পর্যায়ে কাজ করার জন্য লোকবলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে পারি। এই ধাপগুলোতে আমাদের কি পরিমাণ লোকবল লাগতে পারে বা কোন ধরনের বিশেষজ্ঞের প্রয়োজন, সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? লোকবলের পরিমাণটা স্যার নির্ভর করবে আমরা ঠিক কতগুলো পয়েন্টে একসাথে পাইলট প্রজেক্ট চালাবো এবং কতটা তথ্য সংগ্রহ করব তার উপর। তবে প্রতিটি ইউনিটের জন্য অন্তত 2-3 জন করে মাঠকর্মী প্রয়োজন হতে পারে। আর বিশেষজ্ঞদের মধ্যে এআই মডেল ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস এবং কৃষিবিদদের দরকার, যারা বরেন্দ্র অঞ্চলের চাষাবাদ সম্পর্কে জানেন। আপনি কি প্রজেক্টের আকার অনুযায়ী লোকবলের প্রয়োজনীয় নিয়ে আর একটু বিস্তারিত ভাবতে চান? প্রজেক্টের আকার অনুযায়ী লোকবলের বিস্তারিত ভাবার দরকার আছে স্যার। আপনি যেমন বললেন, প্রতিটি ইউনিটের জন্য অন্তত 2-3 জন করে মাঠ কর্মী, আর বিশেষজ্ঞদের মধ্যে এআই, ডেটা এবং কৃষিবিদদের প্রয়োজন, যারা বরেন্দ্র অঞ্চল সম্পর্কে জানেন। আমরা কি প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যক ইউনিট নিয়ে শুরু করার কথা ভাবতে পারি, যেমন শুরুতে 5টা বা 10টা পয়েন্ট? তাহলে আমাদের সম্পদ আর লোকবলের চাহিদাটা আরো ভালোভাবে বোঝা যাবে। কি বলেন, কয়টা ইউনিট নিয়ে শুরু করা যায়? শুরুতে 5টা বা 10টা ইউনিট নিয়ে ভাবাটা একটা বাস্তবমুখী পদক্ষেপ হবে, রেগা স্যার। প্রতিটি ইউনিটে অন্তত 2-3 জন মাঠকর্মী ঘুরলে 10টি ইউনিটের জন্য আমাদের 20-30 জন লোকবল লাগবে। আর বিশেষজ্ঞদের মধ্যে এআই, ডেটা ও কৃষিবিদদের ছোট টিমটাকে আমরা কেন্দ্রীয়ভাবে নিয়োগ করতে পারি, যারা সব ইউনিটকে সহায়তা দেবে। এভাবে শুরু করলে আমরা প্রজেক্টের চাহিদা ও খরচটা ভালোভাবে বুঝতে পারবো। কি বলেন, আপাতত 10টি ইউনিটকেই ভিত্তি ধরে এগোবো? শুরুতে 10টি ইউনিট নিয়ে ভাবাটা বাস্তবসম্মত। 30 জন মাঠকর্মী 10টি ইউনিটের জন্য এবং কেন্দ্রীয়ভাবে বিশেষজ্ঞের একটি টিম, এই পরিকল্পনাটা ভালো। আমরা কি এখন এই লোকবলের আনুমানিক মাসিক খরচ বা প্রশিক্ষণের বিষয়টি নিয়ে ভাবতে পারি, নাকি বিশেষজ্ঞের দলটিতে আরো কোনো বিশেষ দক্ষতা যোগ করার কথা ভাবছেন? ঠিক আছে, রেগা স্যার। লোকবলের মাসিক খরচ বাবদ আমরা দুটো ভাগে ভাগ করতে পারি: মাঠকর্মী ও বিশেষজ্ঞ দল। মাঠকর্মীদের জন্য স্থানীয় মানের ওপর ভিত্তি করে বেতন ধরা যায়, আর বিশেষজ্ঞ দলের জন্য প্রতিযোগিতামূলক বেতন দরকার, তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে। প্রশিক্ষণের ক্ষেত্রেও একটা আলাদা ব্যয় বরাদ্দ রাখতে হবে। আপনি কি এখনই এ ব্যাপারে আনুমানিক বেতন নিয়ে আলোচনা করতে চান, নাকি বিশেষজ্ঞ দলে আরো কোনো বিশেষ দক্ষতা যোগের কথা ভাবছেন? বেতনের এই বিভাজনটা ভালো স্যার। মাঠ কর্মীদের জন্য স্থানীয় মান ধরে বেতন আর বিশেষজ্ঞদের জন্য প্রতিযোগিতামূলক বেতন দরকার। সাথে প্রশিক্ষণের ব্যয়টাও জরুরি। আমার মনে হয় এখন আমরা আনুমানিক বেতনের একটা খসড়া তৈরি করতে পারি। এতে আমাদের বাজেটের মোট পরিমাণটা বুঝতে সুবিধা হবে। কি বলেন, শুরু করব? ঠিক আছে, রেগা স্যার। আমি আনুমানিক বেতনের খসড়াটা তৈরি করা শুরু করছি। স্থানীয় মান আর প্রয়োজনীয় দক্ষতার ওপর ভিত্তি করে আমি একটা খসড়া প্রস্তুত করব। কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা আপনাকে পড়াতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে স্যার, আপনি সময় নিয়ে তৈরি করুন, আমি আপনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। ধন্যবাদ রেগা স্যার, আমি প্রস্তুত হলেই আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। আপনি প্রস্তুত হলেই জানাবেন। রেগা স্যার, খসড়াটা প্রস্তুত হয়েছে। আমি কি এটা আপনাকে পড়ে শোনাবো, নাকি অন্য কোনো ভাবে পাঠাতে সুবিধা হবে? আপনি পড়ে শোনালেও হবে স্যার, কোনো সমস্যা নেই। আমরা তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আপনি কি শুরু করতে চান? অবশ্যই রেগা স্যার। বেতনের খসড়াটা আমি শুরু করছি। এখানে আমরা মাঠকর্মীদের জন্য স্থানীয় মানদণ্ড ধরেছি, যাতে সহজে লোকবল পাওয়া যায়। আর বিশেষজ্ঞদের জন্য একটা প্রতিযোগিতামূলক বেতনের কথা বলা হয়েছে, তাদের দক্ষতা অনুযায়ী। প্রশিক্ষণের জন্য একটা আলাদা ও এককালীন খরচ ধরা হয়েছে। এটা কি ঠিক আছে, নাকি কোনো পরিবর্তন চান? খসড়াটা একদম বাস্তবসম্মত হয়েছে স্যার। মাঠ কর্মীদের জন্য স্থানীয় মান, বিশেষজ্ঞদের জন্য দক্ষতা অনুযায়ী বেতন, আর প্রশিক্ষণের জন্য এককালীন খরচ, সবই ঠিক আছে। আমার মনে হয় আমরা এখন এই আর্থিক প্রস্তাবনাটা চূড়ান্ত করে বার্গের প্রস্তাবনায় পুরোপুরি যোগ করে দিতে পারি। কি বলেন, নাকি কোনো বিষয় নিয়ে আর একটু চিন্তা ভাবনা করতে চান? আমার মতেও আর্থিক প্রস্তাবনাটা চূড়ান্ত করে বার্কের প্রস্তাবে যোগ করে দেওয়াটাই ভালো হবে, রেগা স্যার। আমাদের আলোচনার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, বিশেষজ্ঞের পরামর্শ আর লোকবল সবকিছুরই একটা মোটামুটি ধারণা পেয়েছি।
এবার আমরা এই খসড়াগুলোকে একসাথে জুড়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করতে পারি। আপনার কি মনে হয়, আমরা কি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এগোবো? হ্যাঁ স্যার, একদম ঠিকই বলেছেন। আমরা সবগুলো খসড়াকে একসাথে জুড়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করতে পারি। তাহলে আমরা কি এখন এই প্রস্তাবনাটা নিয়ে বার্কের সাথে যোগাযোগ করার প্রস্তুতি শুরু করব, নাকি কোনো বিষয় নিয়ে আর একটু পর্যালোচনার প্রয়োজন আছে? প্রস্তাবনাটা চূড়ান্ত করার জন্য আমরা প্রধান খসড়াগুলোকে এখন একসাথে জুড়ে নিতে পারি, রেগা স্যার। আমার মনে হয় এখন আমরা বার্কের সাথে যোগাযোগের প্রস্তুতি শুরু করতে পারি। তবে আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আরেকবার পর্যালোচনা করতে চান, সেটাও অবশ্যই করা যায়। আপনার কি কোনো বিশেষ অংশে পরিবর্তনের কথা মনে পড়ছে? না স্যার, আর কোনো বিশেষ অংশে পরিবর্তনের কথা মনে পড়ছে না। আমাদের খসড়াগুলো বেশ গোছানো হয়েছে। আমার মনে হয় আমরা এখন এই পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা নিয়ে বার্কের সাথে যোগাযোগের প্রস্তুতি শুরু করতে পারি। আপনি কি বার্কের কর্মকর্তাদের সাথে যোগাযোগের কোনো নির্দিষ্ট পদ্ধতি বেছে নিতে চান, নাকি প্রথমে একটা সাধারণ ইমেল বা চিঠি পাঠানোর কথা? খসড়াগুলো যখন গোছানো হয়েছে, তখন বার্কের সাথে সরাসরি যোগাযোগের প্রস্তুতি শুরু করাটাই ভালো হবে, রেগা স্যার। আমার মনে হয় প্রথমে একটা প্রস্তাবনার খসড়া সহ ইমেল পাঠানো যেতে পারে, যাতে আমরা দ্রুত সাড়া পেতে পারি। আপনি কি চান আমি সেই ইমেলটারও একটা খসড়া তৈরি করতে সাহায্য করি? হ্যাঁ স্যার, সরাসরি ইমেল করাটা ভালো প্রস্তাব। আপনি যদি ইমেলের একটা খসড়া তৈরিতে সাহায্য করেন, তাহলে আমরা দ্রুত বার্কের সাথে যোগাযোগ করতে পারবো। আপনি কি খসড়াটা এখনই শুরু করতে চান, নাকি পরে? আমি এখনই শুরু করতে পারি, রেগা স্যার। ইমেলটার বিষয়সূচি, মূল কথাগুলো আর আমাদের প্রস্তাবনার প্রতি তাদের আকর্ষণ, এই বিষয়গুলো নিয়ে আমি একটা খসড়া তৈরি করব। আপনি কি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিভাগকে সম্বোধন করতে চান, নাকি আমি একটা সাধারণ খসড়া প্রস্তুত করব? আপনি প্রথমে একটা সাধারণ খসড়াই তৈরি করুন স্যার, যেখানে আমাদের প্রস্তাবনার উদ্দেশ্য, মূল পয়েন্টগুলো এবং বার্কের সাথে যোগাযোগের আগ্রহটা স্পষ্টভাবে থাকে। পরে আমরা এটা নির্দিষ্ট করতে পারবো। কি বলেন, শুরু করবেন? ঠিক আছে, রেগা স্যার। আমি একটা সাধারণ খসড়া তৈরি করা শুরু করছি। বিষয়টা আর মূল পয়েন্টগুলো নিয়ে আমি একটা খসড়া প্রস্তুত করছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা আপনাকে বড়াতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি সময় নিয়ে তৈরি করুন, আমি অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। ধন্যবাদ, রেগা স্যার। আমি প্রস্তুত হলেই আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। আপনি প্রস্তুত হলেই জানাবেন। রেগা স্যার, ইমেল আর খসড়াটা তৈরি হয়েছে। আমি এটা আপনাকে পড়ে শোনাবো, নাকি অন্য কোনো ভাবে পাঠাতে সুবিধা হবে? আপনি পড়ে শোনালেই হবে স্যার। তাহলে আমরা তাড়াতাড়ি চূড়ান্ত করতে পারবো। আপনি কি শুরু করতে চান? অবশ্যই, রেগা স্যার। ইমেলের খসড়াটা আমি বলছি। বিষয়ের সূচিতে আমরা বরেন্দ্র অঞ্চলের কৃষিভিত্তিক পাইলট প্রজেক্টের জন্য সহযোগিতার প্রস্তাব এটা রাখতে পারি। মূল অংশে আমরা বার্কের কাজের প্রশংসা করে আমাদের প্রস্তাবনাটার উদ্দেশ্য, বরেন্দ্র অঞ্চলের উপযোগিতা আর কোন ধরনের ডেটা বা প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন সেগুলো রাখতে পারি। শেষে আলোচনার আগ্রহ জানিয়ে শেষ করব। কোনো পরিবর্তন চান? ইমেলের খসড়াটা বেশ গোছানো হয়েছে স্যার। বিষয়সূচি আর মূল অংশগুলো পরিষ্কার। আমার মনে হয় ইমেলটি আমরা শুরু করতে পারি এভাবেই। আপনি কি এটি বার্কের নির্দিষ্ট কোনো কর্মকর্তা বা বিভাগে পাঠানোর কথা ভাবছেন, নাকি সাধারণ সম্বোধন দিয়ে শুরু করবেন? আর আমাদের পুরো প্রস্তাবনাটা কি এই ইমেলের সাথে যুক্ত করে দেব? খসড়া চূড়ান্ত করার জন্য আমরা এখন ইমেলটি প্রস্তুত করতে পারি, রেগা স্যার। সরাসরি কোনো নির্দিষ্ট বিভাগকে সম্বোধন না করে কৃষি মন্ত্রকের মাধ্যমে বার্কের মহাপরিচালককে সম্বোধন করাটা বেশি প্রথাগত হবে। আপনি যদি চান আমি ইমেলে অ্যাটাচমেন্ট হিসেবে পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা রাখার কথা উল্লেখ করে ড্রাফট করে দিতে পারি। কি বলেন, এভাবে এগোবো? হ্যাঁ স্যার, এই পদ্ধতিটা বেশি প্রথাগত এবং কার্যকর হবে। কৃষি মন্ত্রকের মাধ্যমে বার্কের মহাপরিচালককে সম্বোধন করাই ভালো। আপনি যদি ইমেইলটি ড্রাফট করে অ্যাটাচমেন্ট হিসাবে পূর্ণাঙ্গ প্রস্তাবনার কথা উল্লেখ করে দেন, তবে আমরা এই ধাপটি সম্পন্ন করতে পারবো। কি ড্রাফট করবেন? ঠিক আছে, রেগা স্যার। আমি আনুষ্ঠানিকভাবে ইমেলটি ড্রাফট করা শুরু করছি। কৃষি মন্ত্রকের মাধ্যমে বার্কের মহাপরিচালককে সম্বোধন করে এবং অ্যাটাচমেন্টে পূর্ণাঙ্গ প্রস্তাবনার কথা উল্লেখ করে আমি ড্রাফটটি তৈরি করব।
কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ। কোনো সমস্যা নেই স্যার, আপনি সময় নিয়ে তৈরি করুন, আমি অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। ধন্যবাদ রেগা স্যার, আমি প্রস্তুত হলেই আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। আপনি প্রস্তুত হলেই জানাবেন। রেগা স্যার, ইমেইলের খসড়াটা তৈরি হয়েছে। আমি কি এটা আপনাকে পড়ে শোনাবো নাকি অন্য কোনোভাবে পাঠাতে সুবিধা হবে? আপনি পড়ে শোনালেও হবে স্যার, তাহলে আমরা তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আপনি কি শুরু করতে চান? অবশ্যই রেগা স্যার, ইমেইলের খসড়াটা আমি বলছি। বিষয়সূচিতে আমরা বরেন্দ্র অঞ্চলে কৃষিভিত্তিক পাইলট প্রজেক্টের জন্য সহযোগিতার প্রস্তাব এটা রাখতে পারি। মূল অংশে আমরা বার্কের কাজের প্রশংসা করে আমাদের প্রস্তাবনাটার উদ্দেশ্য, বরেন্দ্র অঞ্চলের উপযোগিতা আর কোন ধরনের ডেটা বা প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন সেগুলো রাখতে পারি। শেষে আলোচনার আগ্রহ জানিয়ে শেষ করব। কোনো পরিবর্তন চান? খসড়াটা ভালোই হয়েছে স্যার, বিষয়সূচি আর মূল অংশগুলো পরিষ্কার। তবে বার্কের কাজের প্রশংসা শেষে এই পাইলট প্রজেক্টের ফলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কথাটি জোর দিয়ে বলা যায়, যাতে তারা আগ্রহী হয়। এছাড়া প্রস্তাবনাটি অ্যাটাচমেন্টে আছে এটা তো উল্লেখ করবই। কি বলেন, এই কথাটুকু যোগ করব, নাকি কোনো বিষয় নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করতে চান? আজকের আলোচনা আপাতত এই পর্যন্তই সমাপ্তি। কেউ যদি এই বিষয়বস্তু বা এই টপিকের উপরে সেকেন্ড পার্ট বা আগামী চ্যাপ্টার শুনতে চান, সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ের উপরে আগামী কনভারসেশন সেখানে দেওয়া হবে।